বলবো আমাদের চারপাশের বাতাসকে নিয়ে, যা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না এবং যা আমাদের গ্রহকে একটা অদৃশ্য ঢালের মতো রক্ষা করে চলেছে। হ্যাঁ, আমাদের বায়ুমণ্ডল নিয়েই আজকের এই আলোচনা। চলুন না আজ এই যাত্রাতেই বেরিয়ে পড়া যাক। বায়ুমণ্ডলের এক একটা স্তর পেরিয়ে আমরা পৌঁছে যাব মহাকাশের দোরগোড়ায়। আর এই যাত্রাই আমাদের কৌতূহলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ব্যাপারটা হলো, পৃথিবীতে জীবন কিন্তু এমনি এমনি টিকে নেই। স্থল, জল আর বাতাস, এই তিনটে সিস্টেম যখন একসঙ্গে কাজ করে, ঠিক তখনই প্রাণের স্পন্দন সম্ভব হয়। আর এখানেই বায়ুমণ্ডলের আসল গুরুত্বটা বোঝা যায়। খুব সহজ করে বললে, বায়ুমণ্ডল হলো একটা বিশাল গ্যাসের চাদর, যা আমাদের পৃথিবীকে মুড়ে রেখেছে। আর এই চাদরটা মহাকাশে উড়ে যায় না, শুধুমাত্র পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানের জন্যই। তাহলে আর দেরি কেন? চলুন আমাদের এই ওপরের দিকে যাত্রাটা শুরু করা যাক। আমরা এখন বায়ুমণ্ডলের এক একটা স্তর ভেদ করে ধীরে ধীরে ওপরে উঠতে থাকব। আমাদের প্রথম স্টপ ট্রোপোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের আর সবচেয়ে ঘন স্তর। আমরা এখানে থাকি, আর আমাদের চেনা জানা ঝড়, বৃষ্টি, মেঘ সবকিছুই এখানে ঘটে। গড়ে এর উচ্চতা প্রায় ১৩ কিলোমিটার। তবে একটা মজার ব্যাপার আছে, নিরক্ষরেখার কাছে গরম বেশি বলে এটা প্রায় ১৮ কিলোমিটার পর্যন্ত ফুলে ওঠে। আবার মেরু অঞ্চলের ঠান্ডায় এটা মাত্র ৮ কিলোমিটারে নেমে আসে। বায়ুমণ্ডলের মোট গ্যাসের প্রায় ৮০% কিন্তু এই স্তরে জমা হয়ে আছে। এখানে নিয়মটা খুব সোজা, যত ওপরে ওঠা যাবে তত ঠান্ডা বাড়বে। একে বলে ল্যাপস রেট। আর খুব দ্রুত গতিতে বয়ে চলা জেট স্ট্রিমগুলোও কিন্তু এই স্তরের ওপরের দিকেই দেখা যায়। ট্রোপোস্ফিয়ারের হইচই পেরিয়ে আমরা এবার ঢুকছি একটা শান্ত এলাকায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। এই স্তরটা বিখ্যাত তার রক্ষা কবচ, অর্থাৎ ওজোন লেয়ারের জন্য। মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার উঁচু পর্যন্ত এই স্তরটা ছড়িয়ে আছে। কমার্শিয়াল জেট প্লেনগুলো সাধারণত ট্রোপোস্ফিয়ারের ঝড়ঝঞ্ঝা এড়াতে এই শান্ত এলাকা দিয়েই উড়ে যায়। আর এখানেই একটা দারুণ উল্টো ঘটনা ঘটে। উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে ঠান্ডার বদলে গরম বাড়ে। কারণটা হলো ওজোন স্তর। এটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষে নেয়, আর তার ফলে এই স্তরটা গরম হয়ে ওঠে। আর এই প্রক্রিয়াটাই পৃথিবীতে আমাদের জীবনকে রক্ষা করে। আমাদের এই যাত্রাপথে পরের স্তরটা হলো মেসোস্ফিয়ার। এটাকে কিন্তু আমাদের গ্রহের একটা মহাজাগতিক বর্ম বলা যেতে পারে, কারণ মহাকাশ থেকে ছুটে আসা বেশিরভাগ উল্কাপিণ্ড এখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এখানে তাপমাত্রা আবার কমতে শুরু করে এবং এটা বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা জায়গা। এর প্রধান কাজই হল মহাকাশের পাথরগুলোকে পৃথিবীতে আছড়ে পড়ার আগেই ধ্বংস করে দেওয়া। এবার আমরা আমাদের যাত্রার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি, থার্মোস্ফিয়ারে। এখানে তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। এই স্তরকে আয়োনোস্ফিয়ারও বলা হয়। যদিও থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণ স্তর, কিন্তু বাতাস এতটাই পাতলা যে সেখানে গরম অনুভব করার মতো কিছুই নেই। এই স্তরের আসল কেরামতি হল এর মধ্যে থাকা আয়ন কণাগুলো। এগুলো রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গকে আয়নার মতো পৃথিবীতে ফিরিয়ে দেয়, আর সেজন্যই আমরা দূর দূরান্তে রেডিও শুনতে বা যোগাযোগ করতে পারি। আচ্ছা, আমরা তো বায়ুমণ্ডলের স্তরগুলো খুঁড়ে দেখলাম, কিন্তু এই পুরো সিস্টেমটা চলে কিভাবে? চলুন এবারের পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। অনেকেই ভাবেন সূর্য সরাসরি বাতাসকে গরম করে, কিন্তু আসলে তা নয়। সূর্যের তাপে প্রথমে পৃথিবীর মাটি গরম হয়, আর তারপর সেই গরম মাটি থেকে তাপ বেরিয়ে বাতাসকে গরম করে। মানে বাতাস গরম হয় নিচ থেকে ওপরের দিকে। এই পুরো ব্যাপারটা একটা লাইনে বললে দাঁড়ায় ঠিক এটাই। আমাদের বায়ুমণ্ডল গরম হওয়ার প্রক্রিয়াটা শুরু হয় মাটি থেকে, আকাশ থেকে নয়। আমরা যে বাতাসে শ্বাস নিই তার প্রায় ৭৮% হল নাইট্রোজেন আর ২১% অক্সিজেন। অবাক করার মতো ব্যাপার হল যে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসগুলো তাপ ধরে রাখে, সেগুলোর পরিমাণ ১%-এরও অনেক কম। গ্রিনহাউস এফেক্ট নামটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান, কিন্তু এটা আসলে জীবনের জন্য খুবই জরুরি একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এই গ্যাসগুলো একটা কম্বলের মতো কাজ করে, পৃথিবীকে উষ্ণ রাখে। সমস্যাটা হয় যখন মানুষের কার্যক্রমের ফলে এই কম্বলটা প্রয়োজনের চেয়ে বেশি মোটা হয়ে যায়।
অ্যালবেডো মানে হলো কোনো কিছুর ওপর আলো পড়লে সেটা কতটা আলো ফিরিয়ে দেয়। যেমন ধরুন, বরফের ওপর পড়া প্রায় সব আলোই প্রতিফলিত হয়ে ফিরে যায়, তাই এর অ্যালবেডো খুব বেশি। আবার জঙ্গল বেশিরভাগ আলো শুষে নেয়, তাই এর অ্যালবেডো কম। বিষয়টা অনেকটা রোদের মধ্যে সাদা শার্ট আর কালো শার্ট পরার মতো। আমরা তো জানি যে গরম বাতাস হালকা হয়ে ওপরে ওঠে, তাই না? কিন্তু মাঝে মাঝে ঠিক এর উল্টোটাও ঘটে। চলুন বায়ুমণ্ডলের এই অদ্ভুত ব্যতিক্রম অর্থাৎ টেম্পারেচার ইনভার্সন বা তাপমাত্রা বৈপরীত্য নিয়ে একটু জানা যাক। সাধারণত মাটির কাছের বাতাস গরম থাকে আর ওপরের বাতাস ঠান্ডা, কিন্তু শীতকালের লম্বা মেঘহীন রাতে মাটি খুব তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে যায়। তখন মাটির কাছের বাতাসও ঠান্ডা হয়ে পড়ে, আর তার উপরে তুলনামূলক গরম বাতাসের একটা স্তর আটকে থাকে। এটাই হলো তাপমাত্রা বৈপরীত্য। বায়ুমণ্ডলের গঠন আর কাজ তো বোঝা গেল। এবার চলুন এর সবচেয়ে দরকারি উপাদান মানে জল নিয়ে কথা বলা যাক। শুরুতেই একটা কঠিন সত্যি জেনে নেওয়া যাক। আমাদের এই গ্রহে যে বিপুল পরিমাণ জল আছে, তার ৯৭%-এরও বেশি কিন্তু লবণাক্ত, যা আমরা ব্যবহার করতে পারি না। ব্যবহারযোগ্য মিষ্টি জলের পরিমাণ মাত্র ২.৮%। আর ওই যে সামান্য মিষ্টি জল, তারও কিন্তু বেশিরভাগটাই আমাদের নাগালের বাইরে। প্রায় 68%ই বরফ হয়ে জমে আছে, বাকি 30% মাটির নিচে। অর্থাৎ সহজে ব্যবহার করার মতো জলের পরিমাণ আসলে খুবই সামান্য। আর্দ্রতা বা হিউমিডিটি আর কিছুই না, বাতাসে মিশে থাকা জলীয় বাষ্প। এটা অদৃশ্য, কিন্তু বাতাস ঠান্ডা হলেই এই জলীয় বাষ্পগুলো জমে শিশির, কুয়াশা বা মেঘে পরিণত হয়, আর সেই মেঘ থেকেই বৃষ্টি নামে। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, আমাদের বায়ুমণ্ডল যদি একটা নিখুঁতভাবে চলা ইঞ্জিনের মতো হয়, আর আমরা যদি তার জ্বালানির উপাদানগুলো ক্রমাগত বদলে দিই, তাহলে ইঞ্জিনটা কি হবে? এই প্রশ্নটা আমাদের নিজেদের কার্যকলাপ আর তার প্রভাব নিয়ে ভাবতে বাধ্য করে।